আজকে আমরা তৃতীয় শ্রেণী আজকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় 7 নিয়ে আলোচনা করব। অধ্যায় 7 তোমরা কেড়ে লক্ষ্য করো, পরিবেশ দূষণ প্রতিরোধ ও সংরক্ষণ। আমাদের আজকে পড়া হচ্ছে পরিবেশ দূষণ প্রতিরোধ। ও সংরক্ষণ। ছোট ছোট সোনামণিরা, আমরা গত সপ্তাহে তোমাদের সাথে আলোচনা করেছিলাম আমরা কিভাবে ছোটরা বাড়িতে বড়দের সাহায্য করতে পারি, আমরা কিভাবে নিজেদের জামা কাপড় স্কুলের ব্যাগ গুছিয়ে রাখতে পারি এবং ছোটদেরকে, ছোট ভাই বোন যারা আছে তাদেরও দেখাশোনা, স্নেহ মমতা, তাদেরও জামা কাপড়গুলো গুছিয়ে রাখতে পারি। এবং আমরা শিখেছিলাম আমরা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, নিজেরাও থাকবো, আর স্কুলের পরিবেশ, আমার পার্শ্ববর্তী পরিবেশকেও সুন্দর রাখবো। আজকে আমরা সেই পরিবেশে এগুলো ফেললে দূষণ হচ্ছে, নানান ভাবে দূষণ হচ্ছে। আমরা জেনে না জেনে বিভিন্ন ভাবে আমরা আমাদের পরিবেশকে ধ্বংস করতেছি, আর তার কারণে আজকে আমাদের প্রাকৃতিক দুর্যোগ প্রতিটা বছর আমাদের লেগেই থাকে। তার মূল কারণ আমরা আমাদের পরিবেশকে দূষিত করতেছি, এটার কোনো সংরক্ষণ করি না। আমরা কেউ সচেতন হই না, নিজেরা এই জিনিসগুলো করি না। যেমন মনে করো, যারা বড় বড় কল কারখানা দিয়েছে, সেই কল কারখানার কালো ধোঁয়াগুলো করে উঠতেছে, এতে করে বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। আবার কার্বন ডাই অক্সাইডটা কার্বন মনোক্সাইডে পরিণত হয়। কার্বন মনোক্সাইডটা কার্বন ডাই অক্সাইডের চেয়েও বিষাক্ত। সেখানে আমাদের ট্রপোস্ফিয়ারের উপরে আরেকটা বায়ুমণ্ডলের ভাগ করা আছে, এর উপর একটা চাদরের মতো করে সৃষ্টি হয়। তাতে করে আমাদের সূর্যের ক্ষতিকারক রশ্মিগুলো চলে আসে আর আলোগুলো আসতে পারে। তাহলে আমরা আমাদের পরিবেশকে আমরা সংরক্ষণ করব। আমরা নির্বিচারে বৃক্ষ নিধন করতেছি, গাছ কেটে ফেলছি, এইটা সরকারি গাছ, বন থেকে কেটে নিয়ে আসতেছি। আবার এই গাছটা না কাটতে হয়, ওদেরটা তো কোনো দরকার নাই, এটা কোনো ফল দেয় না, কিছু দেয় না, কেটে ফেলি না। আমরা এটা করবো না। এতদিন ও তো ফল দিয়েছে, আজকে হয়তো বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু ওর বাতাস আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, আমাদেরকে ছায়া দিচ্ছে, এবং বায়ুতে যথেষ্ট পরিমাণ এই জলীয় বাষ্প ছাড়ছে। তাতে করে আমাদের প্রয়োজনে বৃষ্টি হচ্ছে। এখন বৃষ্টি হয় না, গাছপালা নাই, একদম দেশ মরুভূমিতে রূপান্তরিত হচ্ছে, তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তাহলে আমরা
এই কাজগুলো আমরা নিজেরাই করি। অথচ সৃষ্টিকর্তা আমাদেরকে কত সুন্দর একটা পরিবেশ দিয়েছে, আর আমরা সেই পরিবেশটাকে ধ্বংস করতেছি। যেমন মনে করো কলকারখানা, এদের কালো ধোঁয়া উঠতেছে, এরা বড় বড় এই ব্যবসায়ী, তারা বুঝেও বুঝে না, অনেক শিক্ষিত ওখানে ইঞ্জিনিয়ার ওখানে, তারাও এই জিনিসটা দেখেও যেন দেখে না, এটার কিভাবে অপসারণ করা যায় তার কোনো ব্যবস্থা তারা করে না। আমাদের ইট ফাটা, ইট যেখানে পোড়ানো হয় সেখান থেকে প্রচুর কালো ধোঁয়া বের হয়, এবং সেই ইটগুলো এই জ্বালানি কাঠ দিয়ে পোড়ানো হয়। আর জ্বালানি কাঠগুলো ওরা বন থেকে নিয়ে আসে, অথবা গ্রামের মানুষগুলো কি করে এই খেজুর গাছের তেমন একটু উপকার নেই, সামান্য একটু রস করে মাত্র একটা সিজন, আর খেজুর গুলো পাওয়া যায় না, ওরা কি করে এগুলো কেটে ওদের কাছে বিক্রি করে। তাল গাছ কেটে ফেলতেছে। তাহলে এটা আমরা নিজেরাই ক্ষতি করি। তারপর দেখো গাড়ির কালো ধোঁয়া, অনেক গাড়ি আছে কালো ধোঁয়া বের হচ্ছে, যান্ত্রিক ত্রুটি, তারা এই যান্ত্রিক ত্রুটিটা ঠিক করতেছে। তো এই কালো ধোঁয়াগুলো বাতাসের সাথে মিশে বায়ু দূষণ করছে। স্যার এখন বুঝছেন আপনি? তারপর দেখেন একটা লোক মাটিতে একদম নিচে মাটিতে ময়লা টয়লা ফেলতেছে। আমরা এই ময়লাগুলো যখন মাটিতে ফেলি, মাটিটা দূষণ হয়ে যাচ্ছে, ওখানে পলিথিন, অমুক সমুক বিষাক্ত পদার্থ, মাটি দূষণ হচ্ছে। সাথে সাথে ওটার থেকে যে গ্যাস বের হচ্ছে, বায়ুও দূষণ হয়ে যাচ্ছে। তো আমরা এটা করব। এই যে বর্জ্য 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 মানে কলকারখানা থেকে যে সমস্ত অপ্রয়োজনীয় অংশগুলো বড় বড় নালা দিয়ে তরল আকারে বের হয়, তারা এই নালাটা ফিট করে দেয় নদীর সাথে। তাতে করে আমাদের পানি দূষণ হচ্ছে। আর নদীর খালের বিলের যেখানে সাথে এটা সংযোগ করা হয়েছে, ওখানকার মাছ, জলজ প্রাণীগুলো মরে যাচ্ছে। তাহলে ওরা জেনে শুনে এই মানুষগুলো, এত বড় বড় কলকারখানার মালিকগুলো, তারা এটা করতেছে, তারা বুঝেও বুঝে না, এরকম একটা মনোভাব তাদের। তাহলে এটা বর্জ্য পদার্থের দূষণ হচ্ছে। তাহলে বর্জ্য পদার্থ দূষণ আমরা আগে বললাম, মাটি দূষণ বললাম। এবার পানিকে আমরা কিভাবে দূষিত করে দেখো, ও পানিতেই তো এগুলো করছে। কোনগুলো স্যার? ওই যে কলকারখানার বর্জ্য পদার্থ গুলো পানিতে পড়তেছে। আর এই যে নিচে একটা লোক, একদম নিচে একটা লোক কি করতেছে, একটা ছেলে, সরি, একটা মানুষ পিঠে জার নিয়ে মাটিতে বা জমিনে কীটনাশক ওষুধ দিচ্ছে, তাতে করে মাটিগুলি দূষিত হচ্ছে। আর সাথে সাথে এই মাটিতে যে সমস্ত কীট পতঙ্গ ছিল সেগুলো নষ্ট হচ্ছে। ব্যাঙ আমাদের পরিবেশ বন্ধ। এই ব্যাঙগুলো সাধারণত ধান ক্ষেত, তারপরে এখানে ওই ধরনের ভিতর থাকে ওরা। আর সেখানে যখন কীটনাশক ওষুধ দেওয়া হয় তখন ব্যাঙগুলো মারা যাচ্ছে, তাদের বংশ বিস্তার করছে না। আর আমরা যখন ছোটবেলায় গ্রামে ছিলাম তখন দেখতাম এই জমিতে বর্ষাকালে অনেক মাছ জমা, ছোট ছোট মাছ, এমনি ছোট একটা মলা মাছের মতো একটা মাছ ছিল, আমরা চট্টগ্রামে এটাকে মাছ বলতাম। এখন ওই মাছটা বিলুপ্ত হয়ে গেছে। ওটা এমনি পানিতে জন্ম
কিছুদিন পানি জমা হলে জন্য হতো, এটা প্রায় দেখতে মলা মাছের মতো, তো একটু লম্বা হয়। এখন এগুলো আর দেখাই যায় না। এই সমস্ত আমরা ছোটবেলায় যখন বর্ষার পরে পানি শুকিয়ে আসতো, আমরা ওইগুলো শেষ করে অনেক মাছ ধরতাম, অনেক মজা পেতাম সেটা। এখন এগুলো নেই। কেন নেই? কীটনাশক ওষুধ ব্যবহার করে। কারণ ওই যে একদম নিচের ছবিতে দেখো কীটনাশক ওষুধ দিচ্ছে একটা ছবি, হ্যাঁ, ওটা। তার বর্জ্য দূষণ হচ্ছে, স্যার ওই একটা লোক বর্জ্যগুলো ফেলতেছে কয় নম্বরে, এই ওই তার ওই মাইক বাজছে তার নিচেরটাতে, এটা থেকে মাটি দূষণ হচ্ছে। শহরে ডাস্টবিন আছে, কিন্তু কিছু অসচেতন লোক ডাস্টবিনের পাশে ফেলে গিয়ে চলে যাচ্ছে, তার কি? আর তখন সেখান থেকে পুকুরে টেনে বাইরে রাস্তায় নিয়ে আসে, বিড়ালে টেনে রাস্তায় নিয়ে আসে, তখন খাওয়ার ময়লা ওই নির্দিষ্ট ডাস্টবিনে ফেললে আমাদের শহরে মিউনিসিপ্যালিটি যে সমস্ত পরিষ্কারক সেবক আছে তারা এগুলো নিয়ে যায়, আর আমরা সেগুলো যত্রতত্র ফেলি। এতে করে আমার গ্রামে ডাস্টবিন নেই। আমরা যদি সচেতন হই, একটা গর্ত করি, গর্তের মধ্যে সবগুলো ফেলি, গর্তটা পরিপূর্ণ হলে ওটা মাটি দিয়ে চাপা দিই, পরে এগুলো পৌঁছে, এটা একটা সার হয়। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে জৈব সার। কিন্তু আমরা তা করি না, কেউ পুকুরে ফেলে দিই, হ্যাঁ, ময়লাগুলো। কেউ ছোট একটা ড্রেনের মতো আছে বাড়ির চতুর্পাশে, বর্ষার পানি যাওয়ার জন্য ওখানে ফেলে দিই, তখন ড্রেনটা একেবারেই ভরাট পেয়ে যায়। আর ড্রেন যখন ভরাট পেয়ে যায় তখন আমাদের পানিটা যায় না ড্রেন দিয়ে, তখন বন্যার সৃষ্টি হয়। আজকে এত বন্যা, এই একটু বৃষ্টি হলেই বন্যা। তার কারণ কি? আমরা নালা নর্দমাগুলো ভরাট করে ফেলছি, আমরা খালের উপর দিয়ে পিলার করে ওখানে দোকান করছি, বিল্ডিং করছি, সরকারি জায়গা, আমরা এগুলো করেই যাচ্ছি। এতে করে আমাদের পরিবেশ আমরা ধ্বংস করতেছি। এই যে কিছু লোক বড় বড় করে মাইক বাজায়, তারপরে তোমার ধরো একদম ওই যে ব্যান্ড শো হয়, বড় বড় ট্যাক্সেটের কি তীব্র আওয়াজ, কান ফেটে যায়। এতে করে শব্দ দূষণ হয়, আর শব্দ দূষণের ফলে কানের পর্দায় যে আঘাত লাগে তাতে কানের পর্দা ফেটে যায়। হ্যাঁ, যেমন একটা উদাহরণ দিয়ে বলি, একবার গ্রেনেড হামলা হয়েছিল শেখ হাসিনার সবাই মিটিংয়ে, সেই গ্রেনেডে তীব্র অনেক লোক মারা গেছে, আর তার তীব্র আওয়াজে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কানের পর্দা ফেলে গেছে। অনেক চিকিৎসার পর ডাক্তার পাল দত্ত তার প্রাইভেট চিকিৎসক ছিলেন, তিনি নাক কান গলা বিভাগের ডাক্তার, তিনি শেষ করেন। তাহলে এই শব্দ দূষণগুলো আমরা ইচ্ছে করে করি। এই যে আমরা হাসপাতালের সামনে হরন বাজায়, যে হাসপাতালে যে সমস্ত হার্টের রুগী আছে তারা হার্ট ফিল করতে পারে, লিখে আছে সামনে হাসপাতাল, কে কার কথা শুনে, কে দেখে, তো আমরা এরকম করে শব্দ দূষণ করি। তার আপনারা বুঝতে পারছেন? তাহলে এবার আমরা দেখি বায়ুতে যে দূষণ হয় সেটা আমরা বিভিন্ন গ্যাসের মাধ্যমে হয়ে থাকে। পানিতে যে দূষণ হয় তা আমরা বর্জ্য পদার্থ পানিতে ফেলি, সেই জন্য হয়ে থাকে। মাটিতে যে দূষণ হয় আমরা সেটা কীটনাশক বা ওরকম বিষাক্ত পদার্থ মাটিতে স্প্রে করে, পিঠের বড়ি একটা আছে ওটাকে স্প্রে করে দেয়, হ্যাঁ, ওরকম করে। তারপর রাস্তায় এই গাড়ির বড় বড় শব্দের ফলে শব্দ দূষণ হচ্ছে, রাস্তায় আবর্জনা ফেললে আমাদের রাস্তাঘাট ময়লা হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই রাস্তাঘাট ময়লা আবর্জনা ফেলা থেকে সবাই আমরা বিরত থাকবো, নির্দিষ্ট জায়গায় ফেলবো। এবার আমরা পার্ট 2 দেখব। পার্ট 2-তে পরিবেশ দূষণের কারণ কি কি কারণে পরিবেশ দূষণ হয়। তো
তো আমরা কারণগুলো ওখানে শিখেছি, 5টা কারণের কথা উল্লেখ করেছি। এছাড়াও এগুলো প্রধান 5টা কারণ। এছাড়াও আরো কারণ আছে। আমরা প্রধান 5টি কারণের মধ্যে পড়েছিলাম বায়ু দূষণ, পানি দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ আর বর্জ্য দূষণ, তাই না স্যার? এবার দেখো বায়ু কিভাবে দূষিত হয়। আমরা দূষিত বাতাস যে গ্যাসের হয়, আমরা শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় আমরা এরকম করে শ্বাস নিই, আমাদের ভিতরে যে ফুসফুস আছে ফুলে যায়। ফুসফুস একটা বেলুনের মতো, আবার যখন ছেড়ে দিই তখন সেটা নিচে হয়ে যায়। এই জন্য এই মানুষের বুক ফুটে নামা, তার কারণ হচ্ছে ফুসফুসে ফুলে যায়। আর আমরা যখন শ্বাস নিই তখন ওই দূষিত পদার্থগুলো আমার নাক দিয়ে ঢুকছে। আমার দরকার ছিল অক্সিজেন, অক্সিজেনের পরিমাণ কম, অন্যান্য বিষাক্ত গ্যাসের পরিমাণ বেশি। তাতে করে আমরা বিভিন্নভাবে শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছি। তার বুঝছেন, আমাদের এই জন্য নানান ধরনের এই ফুসফুসে যখন ঢুকে নানান ধরনের রোগ সৃষ্টি হয়। ফুসফুসের কার্যকারিতা কমে যায়, যেমন ধুলাবালি, তারপরে ধোঁয়ার সাথে ধোঁয়ার ফলে রাস্তাঘাটে প্রচুর ধুলাবালি হচ্ছে, হ্যাঁ, আর আমরা এগুলো শ্বাস নিয়ে চলে যাচ্ছি, আর ধুলাবালিগুলো আমার এখান দিয়ে নাক দিয়ে ঢুকতেছে, তাই না স্যার? এই এবার আমরা পানি দূষণ নিয়ে আলোচনা করি। পানি দূষণের উপরে আলোচনা করেছি যে সমস্ত কলকারখানা বর্জ্য পদার্থগুলো ড্রেনটা ফিট করে দিয়েছে নদীর সাথে, খালের সাথে, হ্যাঁ, বিলের সাথে ইত্যাদি জায়গায়। তাহলে আমরা এই সমস্ত জায়গায় যাওয়াতে আমার পানিগুলো দূষিত হয়ে যাচ্ছে। আর পানি দূষিত হওয়ার পর গ্রামে গঞ্জে এখনো মানুষ পুকুরে স্নান করে, পুকুরে থালা বাটি ইত্যাদি ধৌত করে, হ্যাঁ, তো সেখানে অনেক সময় থালা বাটি ধুয়ে আনছে, কিন্তু ওই জীবাণুগুলো তো থালা বাটিতে রয়ে গেছে। আমি যখন সেই থালা বাটিতে গ্লাসে ভাত খাই, পানি খাই, তখন ওই জার্মগুলো আমার পেটে যায়, আর তাতে করে আমার ডায়রিয়া, জন্ডিস, এগুলো হচ্ছে পানিবাহিত রোগ। ডায়রিয়া, জন্ডিস গুলো হচ্ছে পানিবাহিত রোগ। এই পানিবাহিত রোগগুলো এই পানি দূষণের কারণে হয়ে থাকে, তার আপনারা বুঝতে পারছেন। আর সেই অপরিষ্কার পানিতে, জমা পানিতে মশা মাছি জন্ম হয়। স্যার, মশা ডিম পারে এইরকম আবদ্ধ পানিতে, ময়লা পানিতে। এই জন্য এখন আমাদের সিটিতে এত মশা, কারণ আমাদের নালা নর্দমা গুলো একেবারে বিষাক্ত। এই জন্য তাহলে আমরা সেটা করব না। এখানে খাল, বিল, পুকুর, নদীতে এই ময়লাগুলো মিশে পানি দূষিত হচ্ছে। তারপর আমরা আলোচনা করেছিলাম মাটি দূষণ। এই যে মাটিতে আমরা বিভিন্নভাবে কীটনাশক দিচ্ছি, এই কারণে যে মাটিটা দূষণ হলে তাতে ভালো ফসল হচ্ছে না। হ্যাঁ, এই বছর হলো তো সার অমুক সমুক দিলাম, বেশ করে হাইব্রিড করে ফেললাম, পরের বছর আর ভালো ফসল হচ্ছে না। আমরা মাটির পরিমাপটা নষ্ট করে ফেলেছি, উর্বরতা নষ্ট হয়ে গেছে। আমরা যদি সেভাবে যদি এগুলো করে থাকি আর সেই জমিতে গাছপালাগুলো মারা যায়, মানুষ ও পশু পাখির ক্ষতি হয়। পশু পাখির বাসস্থান কোনটা? গাছ, পাখিদের। আর পশুদের তো এই লতা পাতা গাছগুলো খাওয়া, তাহলে পশু হয়ে পাখি নষ্ট হচ্ছে, জীবনযাত্রা পশু। তার বুঝছেন আপনারা? তাহলে আমরা যখন মাটি দূষণ করি, ওই যে মাটিতে, ওই যে বললাম তোমরা জমিতে ব্যাঙ থাকে, হ্যাঁ, কিছু ছোট ছোট মাছ থাকে, এগুলো আমরা ধ্বংস করে ফেলতেছি। আর ব্যাঙগুলোর উপকারিতা ছিল, ব্যাঙ খায় কীট পতঙ্গ। তো এই
ধান খেতে ব্যাঙগুলো বেশি থাকে, এই কারণে ধান খেতে অনেক পতঙ্গ আসে। হ্যাঁ, তো পতঙ্গগুলো ওই ব্যাঙে খায়। আর সেই ব্যাঙ যখন আমরা নষ্ট করে ফেলতেছি, তাদের বংশ বিস্তার হচ্ছে না, তখন ওই আমাদের ফসলগুলো জন্য ওই পোকাগুলো একদম নির্ভয়ে তাদের ফসল খেয়ে ফেলতেছে। স্যার বুঝছো? তাহলে এই আমাদের অতিরিক্ত রাসায়নিক দ্রব্য ব্যবহার করে আমরা এই যে জৈব সার ব্যবহার না করে রাসায়নিক সার ব্যবহার করি, কীটনাশক ব্যবহার করি, এতে মাটি শব্দ দূষণের কথা আমরা একটু আগে বলেছিলাম। বড় বড় জোরে জোরে মাইক চালানো, তারপরে ব্যান্ড কনসার্ট করানো, এই সমস্ত কারণে আমাদের শব্দ দূষণ হয়। আর শব্দ দূষণের ফলে আমাদের নানান সমস্যা। 1 নম্বর হচ্ছে তীব্র শ্বাসরোধ, মাথা ব্যথা করে। স্যার কি করে মাথা ব্যথা করে? আমাদের ওই শ্রবণ মানে শোনা, শ্রবণ ইন্দ্রিয়ের বিরাট ক্ষতি করে, কান ক্রমণ করে। তা বুঝছো? তাহলে এরকম যেমন প্লেন যায়, ইয়া পর্যন্ত কাঁপে, আমাদের ক্লাস পর্যন্ত কাঁপে। তো এরকম আমরা ক্ষতি করে থাকি। ঠিক আছে? আমাদের শ্রবণের সমস্যা হয়, মাথা ব্যথা করে। যেমন হাসপাতালে রোগীদের অনেক ক্ষতি হয় যখন বড় করে শব্দ বাজানো হয় রাস্তাঘাটে, গাড়ি। এবার বর্জ্য পদার্থ, আমরা যে বর্জ্য পদার্থগুলো যেখানে সেখানে ফেলতেছি, এতে করে বর্জ্যগুলো পচে যাচ্ছে আর আমাদের চারপাশের পরিবেশ নষ্ট হচ্ছে। তাহলে আমাদের ডাস্টবিনে ফেলাইনি, আমি গ্রামেগঞ্জে ডাস্টবিন থাকে না, গর্তে ফেলাইনি। তাহলে এতে করে আমাদের চারিদিকে দুর্গন্ধ বের হয়, রোগ জীবাণু ছড়ায়। যে সমস্ত বায়ুবাহিত রোগ আছে সেগুলো এগুলোর কারণে। তাহলে আমরা এবার আলোচনা করব স্যার, পরিবেশের দূষণের ফলে পশু পাখির অনেক ক্ষতি হয়। পরিবেশ দূষণের ফলে গাছপালা কি ক্ষতি হয় আমরা এখান থেকে শিখছি। তোমরা এগুলো স্যার শিখবে। আর 75 পৃষ্ঠায় যে পড়াগুলো আছে, অল্প কয়েকটা প্রশ্ন আছে, এগুলো শিখবে, কিন্তু রিডিং করবে সবচেয়ে বেশি। কারণ এখান থেকে তোমার শূন্যস্থান পূরণ আসবে, ডান বান আসবে, ছোট প্রশ্ন আসবে, সেটা মাথায় রাখবে। তাহলে আমরা কিভাবে পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে পারি, এগুলো যদি না করি তাহলে পারবো। এবার দূষণ রোধ, এই যে দূষণ তো করলাম, এটা আমরা কিভাবে রোধ করতে পারি অথবা না করতে পারি, এই কোন রোগটা বাধা দিতে পারি, সে নিয়ে আলোচনা করব। পরিবেশ দূষণের কারণ, কি কারণে হয় এটাকে, এবং এই সম্পর্কে আমরা কি ক্ষতি হয় সে আমরা জানবো আজকে। 1 নম্বর হচ্ছে আমরা যেখানে সেখানে কফ থুতু ফেলবো না। এখন করোনা ভাইরাসে বারবার বলতেছে যেখানে সেখানে কফ থুতু ফেলবেন না, হাসি কাশি দেওয়ার সময় কিরকম করতে হবে, কারণ এগুলো দিয়ে রোগ জীবাণুগুলো আমার শরীর থেকে বের হচ্ছে। তো আমরা এই গ্রামেগঞ্জে দেখা যায় অনেক জায়গায় কাঁচা পায়খানা, আবার অনেক এত খারাপ মানে খুব এই গ্রাম আছে সভ্যতার আলো থেকে দূরে, এরা এমনি বাহিরে পায়খানা করে ফেলে, বাহিরে প্রস্রাব করে ফেলে, এতে করে পরিবেশটা দূষণ হচ্ছে। আর সেই পায়খানাগুলো শুকানোর পর বায়ুর সাথে মিশে বেশি বেড়ায়। আর পায়খানার মধ্যে যে সমস্ত কৃমির ডিম থাকে, এই কৃমির ডিমগুলো মানুষের দেহে ঢুকলে তারপর ফুটে। তো আমরা গ্রামের বেশিরভাগ মানুষ খালি পায়ে হাঁটে, আমাদের পায়ের যেটা আছে মুড়ি আছে, ওখান দিয়ে ভেদ করে। এই জন্য গ্রামের মানুষের কৃমি রোগটা বেশি হয়। স্যার বুঝছেন, যেখানে সেখানে পায়খানা করে, মল আর মূত্র ত্যাগ করে তাতে হয়। তাহলে পুকুর, নদী, খাল, যে কোনো জায়গায় আমরা ময়লা আবর্জনা, ওই যে বললাম তোমাকে একটু আগে,
বলে ফেলে দেয়, কেউ দেখে নাই, কিন্তু সৃষ্টিকর্তা দেখছে আমি যে কত বড় অন্যায় করছি। তো সুতরাং আমরা আরেকজন দেখে নাই বলে আমি খারাপ কাজ করবো তা হয় না। তাহলে আমরা সবসময় এগুলো নির্দিষ্ট এই জায়গায় ফেলবো, টাউনে ডাস্টবিন আছে ডাস্টবিনে ফেলবো, আমাদের এই অভ্যাসটা আমাদের করতে হবে। এবার আমাদের বাম পাশ আর ডান পাশের একটা কলাম এখানে দেওয়া আছে, তোমরা লক্ষ্য করো 43 পৃষ্ঠায় ডান বাম স্যার দেখছেন, যারা যে সমস্ত ছাত্রের হাতে বই আছে তারা দেখো 43 পৃষ্ঠায় ডান বাম আছে। এগুলো তোমাদের করতে হবে, পরে বাড়ির কাজ থাকবে। এটা তার অধ্যায় কত? সপ্তম বাড়ির কাজ। বাড়ির কাজ হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। কত অধ্যায়? সপ্তম অধ্যায়। আর 75 পৃষ্ঠায় কিছু প্রশ্ন আছে। আরেকটা আছে 43 পৃষ্ঠা বাংলা। এগুলো প্রশ্নগুলো তোমরা খাতায় লিখবে এবং শিখবে, ঠিক আছে স্যার? এগুলো তোমাদের বাড়ির কাজ। আজকে তোমাদের পাঠ এখানে সমাপ্ত। তোমাদের জন্য এই অধ্যায় রইল, কারণ এটা 1 সপ্তাহের পড়া, মাথায় রাখবে স্যার, একদিনের পড়া না, 1 সপ্তাহের পড়া। আমরা 1 সপ্তাহের মধ্যে এটা কমপ্লিট করবো, ঠিক আছে? আমি বুঝতে ভিডিও